সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে জাকিয়া খান চন্দনার একক চিত্রকলা প্রদর্শনী অবচেতন মনের বাস্তবতা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ৮ জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে ১৮ জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। নাই নাই চললে তো ভালো হইলো, তুই ফকিরের মতন একটা জামাই পেয়ে গেলি। হ্যাঁ, কথাটা অন্তত আপনি খারাপ কর নাই। অন্তত আপনার মতো তো না বেঈমান যে আপনি সলসাতুরি কইরা কায়দা কানুন কইরা আমাকে জমি জমা ছিনায় আনিছেন। সুরজের অবর্তা মানে ওরা আমার সয় সম্পত্তি দিয়ে লোভ দিছিল, তো সুরজ মনে করলো যে ঠিক আছে ওকে একটা শিক্ষা দেই, এর লিগেই এগুলো সে করছে। তাতে আমার সুরজ তোমার কাছে খারাপ হয়ে গেল। 7 কিলোর একটি গ্রাম। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার ও সুরকার নির্মল দাস। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কেমন যাচ্ছে এই সময়টা? গানের সাথে ব্যস্ততা কেমন, বা গানের কাজ কতটুকু কেমন করা হচ্ছে? গানের কাজ সব মিলে মোটামুটি ভালোই যাচ্ছে, বেশ কিছু গান রেকর্ড হচ্ছে। খুব রিসেন্ট টাইমে কি কি কাজ করা হলো? রিসেন্ট টাইমে 3টার মতো কাজ করলাম রিসেন্টলি, বিভিন্ন রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড হয়েছে, এগুলো ইউটিউবে আসবে। আচ্ছা, আপনি তো হবিগঞ্জে থাকছেন, তো সেখানে থেকে নিজের লেখা গান আবার সুর করা সবকিছু মিলিয়ে এই একেবারে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কাজ তো আপনার আসলে 15 বছর ধরে, তো এটা একটু কঠিন হয়ে যায় কিনা? একটা সময় কঠিন লাগতো, কিন্তু এখন আর ওইভাবে কঠিন লাগে না, আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিয়েছি। আর এখন তো অনেকটা বলা যায় যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা সেই সুযোগ সুবিধাটুকু ভোগ করতে পারি। হ্যাঁ, সেইভাবে এখন হচ্ছে। অনেক গানেই আমরা ইউটিউব হোয়াটসঅ্যাপ পারপাসে দিয়ে দিই, লেখা সুর ওরা করে ফেলে। আপনার লেখা একটি গান মনের দখল, যেটা 10 মিলিয়ন ভিউজ হয়েছে, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো যে যখন কোনো গান এত বেশি পরিচিতি পায়, দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছায়, তখন কেমন লাগে? আসলে নিজের গান যখন মাঠে ঘাটে বাজে তখন নিজের কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে এটা আমার গান বাজতেছে, মানুষ শুনে, এটা অনেক অন্যরকম ভালো লাগা। কিন্তু কখনো এমন হয় না যে এই যে মনের দখল এত বেশি মানুষের মনকে দখল করেছে, কিন্তু সেখানে গীতিকার বা সুরকারের নামটা অনেক সময় পাশে থেকে যায়, খুব একটা সামনে আসে না, তো সেইটা একটু ভাবায় কিনা, একটু কষ্ট দেয় কিনা? ভাবায় বলতে গেলে অ্যাকচুয়ালি গীতিকাররা সবসময় পিছু নিয়ে থাকে, ঠিক আছে, এটা আরও আগ থেকে হয়ে আসছে, তবে আর একটু সামনে আসার দরকার, গীতিকারদের আর একটু টাইমলে না আসার দরকার। এইভাবে চলে আসছে, যার জন্য আর কিছু বলার থাকে না, এইভাবে চলছে। মনের দখল গানটা কি অনেক আগে লিখেছিলেন নাকি গানটা সম্প্রতি লেখা? না, গানটা প্রায় 4 বছরের মতো হয়ে যাবে। এটা আকাশ মাহমুদ এবং তারিন গানটা গেয়েছে, মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি এই গানে আমি। আচ্ছা, আরো একটি গান আছে তোশিবার গাওয়া, সঙ্গীত শিল্পী তোশিবার গাওয়া, সিলেটি পুরি, সেটাও তো বেশ জনপ্রিয়। এটা আমার বিশেষ করে এই গানটা বাংলাদেশ তো আমাদের সিলেটে খুব জনপ্রিয়, এই গানে আমাকে অনেক জনপ্রিয়তা এনে দিয়েছে।
আকাশ মাহমুদের সাথে আপনার বেশ কিছু কাজ হয়েছে, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। আমরা জানি আকাশ মাহমুদ এই সময়ে বেশ জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন। তার সাথে আপনার প্রায় 7টি কাজ হয়েছে। তার মধ্যে একটি কাজের কথা বলতে গেলে বলতেই হয় নিঝুম রাতের পরী। আকাশ মাহমুদের সাথে কেমিস্ট্রিটা কেমন আপনার? অ্যাকচুয়ালি আকাশের সাথে আমার কিভাবে যিনি মিলে যায়, আচ্ছা, যে কোনো সময় গান দরকার পড়লে আকাশে ভাইয়া আমার একটা গান লাগবে, এই প্যাটার্ন আমি দিলে দেখা যায় হঠাৎ করে 2টা গান দিছি, একটা ভালো লেগে গেছে। মানে আমার কাছে মনে হয় যে ওর আর আমার কেমিস্ট্রি আকাশ ভাই ভালো। টেস্টটাও আপনি বুঝছেন? হ্যাঁ, বুঝে গেছি বিষয়টা এই আর কি। মানে কখনো এমন হচ্ছে যে আকাশ ভাই আপনাকে সুর পাঠিয়েছে, তারপর বলেছে যে এই সুরের পরে গান লিখতে হবে? সুর অ্যাকচুয়ালি এখন পর্যন্ত পাঠাই নাই, কিন্তু আমি সুরটা দেওয়ার পরে বলতেছে ভাইয়া আপনি ওই জায়গাটা একটু আমার এইভাবে দিয়ে দেন। তখন দেখা যায় যে একটা গানে ওই অন্তরার অথবা আপনার স্থায়ী ছন্দ যে দুইটা ব্যাপারটি থাকে। একটু এলোমেলো থাকে, তখন আমি এটা আবার গুছিয়ে দিয়ে দিই। আচ্ছা, গান লেখা এবং সুর করা প্রফেশন হিসেবে নেওয়া আসলে কি সম্ভব কিনা? এই কাজটি আপনি যেহেতু করছেন, সুতরাং এখানে চ্যালেঞ্জেস কি আমি থাকে? মনে করি এটা প্রফেশন হিসেবে নেওয়া মোটেও উচিত না। এটা অনেক দিয়ে অনিশ্চয়তার জায়গা হ্যাঁ থাকে। হ্যাঁ এটা দিয়ে কোনোভাবে সম্ভব না চলা। হ্যাঁ, এটা ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, এই জায়গা থেকে করা যেতে পারে, কিন্তু প্রফেশন নিলে আমার মনে হয় না এটার কোনো ভবিষ্যৎ আছে। কাদের থাকে না যে কিছু কিছু মানুষের গান লেখা গান আমার শুনতে খুব ভালো লাগে, তো সেই জায়গাতে আপনার আইডল যদি বলি তারা কারা, কাদের লেখা গান ভালো লাগে? লেখা গানের দৃষ্টিতে বলতে গেলে আমার একজন না অনেকেরই নাম আছে সেই জায়গাতে। দেলোয়ার যোধা সরব ভাই, প্রদীপ সাহা, মিল্টন খন্দকার, আরও অনেক গুণীজন আছে। আমার ওদের লেখা দেখে দেখেই আমার লেখার জগতে আসা আর কি। আচ্ছা, আপনি লোক আঙ্গিকের গান বেশি লিখে থাকেন, এর কারণটা কি? অ্যাকচুয়ালি যেহেতু আমার বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে আরেকটু প্রত্যন্ত অঞ্চল হচ্ছে আমার আজমিরিগঞ্জ, যেটা বলি আমার যে জন্মস্থান। গ্রামের পরিবেশ থেকে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, গ্রামের পরিবেশে আমার টানে, ওইখান থেকে অনেক লেখা চলে আসে। ওইভাবে লিখতে লিখতে দেখা যায় যে মানুষের মনকে টাচ করার মতো যে জিনিসগুলো একদম প্রাকৃতিক পরিবেশ থেকে উঠে আসে, ওই জায়গার জিনিসগুলো মানুষকে টাচ করে একটু ভালো। মানে প্রথম অনুপ্রেরণাটা আসলে প্রকৃতিই দেয় গান হ্যাঁ, লিখবার right, জন্য। right. হ্যাঁ, কিন্তু বিচ্ছেদ অঙ্গের গান কেন সেক্ষেত্রে? বিচ্ছেদ আসলে কোনো না কোনো মানুষের ক্ষেত্রে বিচ্ছেদ আসেই, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই বিচ্ছেদ চলে আসে, অবধারিত, ঠিক আছে। এবং দুঃখ তো আছে বলে সুখটা তো সুন্দর। আছে। তো যখনই কোনো বিচ্ছেদে টানে তখনই দেখা যায় কোনো না কোনো লেখা বের হয়ে আসে অটোমেটিকলি। আচ্ছা, আমরা তো সাধারণত যেটা হয় যে সব কাজ করে কিন্তু শান্তি পায় না, আপনি লিখে শান্তি পেয়েছেন এবং সেটা একেবারে ফাইনাল আউটকাম যখন আপনি শুনেছেন, সুর এবং সঙ্গীত পরিচালনার পরে গানটি যখন আপনি প্রথম শুনেছেন, সেটা আপনার ভীষণ ভালো লেগেছে। এরকম দু একটি কাজের কথা যদি বলতে চান। দু একটি কাজের কথা বলতে গেলে আমি ফেসবুকে অনেক আগে প্রায় 17 সালের দিকে আমি আমার একটা গান, যারে পাখি যা উড়ে যা পিছু আর ডাকবো না, জেনে গেলাম বনের পাখি মনেতে পুষ মানে না, এই টাইপের একটা গান আমি ফেসবুকে আপলোড দিই। সেখান থেকে আমাদের শ্রদ্ধাভাজন গামছা পলাশ, ওয়াসিম কবি পলাশ ভাই গানটা ফলো করে, উনি আমাকে নক দেয় যে নির্মল তোর এই গানটা আমার ভালো লাগছে, গানটা পাঠিয়ে দে। তারপর উনি গানটা ওনার মতো করে রেকর্ড করে ইউটিউব পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে গাইছে। এই গানটা আমাকে খুব নাড়া দেয়, আর অ্যাকচুয়ালি ওই গান থেকেই আমার আরও ইন্সপায়ার্ড হওয়া এবং গান লেখার প্রতি আমার আরও আগ্রহ তৈরি হওয়া। প্রথম আপনার লেখা প্রথম গান কোন সঙ্গীত শিল্পী গেয়েছে এবং সেটা আমার কত লেখা সালে? প্রথম গান ইউটিউব বেস কাজ ধরলে একদম প্রথম গান আকাশ মাহমুদ, গানটার নাম ছিল সঙ্গে লইয়ে যাও। আমার লেখা সুরে প্রায় 8 বছর আগে, আচ্ছা, 8 থেকে 9 বছর হয়ে যাবে প্রায়। সেটাই কি প্রথম কাজ? প্রথম একদম ইউটিউব প্রথম আমার কাজ আকাশ মাহমুদ। আচ্ছা, কিন্তু আপনি গীতিকার হিসেবে কাজ করছেন আনুমানিক 15 বছর। হ্যাঁ, লেখালেখিতে আমি লেখালেখিতে অনেকদিন ওইভাবে আমি কোনো প্ল্যাটফর্ম পাই নাই, যার জন্য রিলিজ করতে পারি নাই। আমি মানে লেখাটা আমার অনেক আগ থেকেই। আচ্ছা, কত বছর বয়স থেকে আপনি লেখালেখি করেন, কত বছর আগে থেকে? কত বছর আগ বলতে গেলে মনে করেন আমি 6 সাল অথবা 8 সাল থেকেই একটু লেখালেখিতে বেশি ঝুঁকে যাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো গান গাইতে চেয়েছিলেন। হ্যাঁ, গান গাইতে চাওয়া মানুষ কেন গান লিখতে আসলো? আমি সঙ্গীত শিল্পী হওয়ার জন্য সত্য কথা এই ইচ্ছাটা ছিল। হঠাৎ করে লেখালেখিতে কীভাবে চলে আসি নিজেও বলতে পারি না। লেখাগুলো ফেসবুকে দিই, মানুষের ভালো লাগে, বলে যে না তোমার লেখা ভালো। তারপর দেখলাম 1-2টা গান রেকর্ড হয়ে যায়। তো
তখন অনেকেই গান শুনে বলতে স্যার এটা তোমার গান, ভালোই তো লেখো। তো চিন্তা করে দেখলাম লেখাটা আসলে সত্য কথা, লেখাটা তো সহজ না। না, অনেক কঠিন যে কোনো একটা কেউ কাজ। গাইতে পারে, হ্যাঁ। বিভিন্ন সিস্টেম করে গাওয়া যায়, ছন্দ এবং লয়ের একটি ব্যাপার আছে। অনেক অনেক টাফ। হ্যাঁ। তো চিন্তা করলাম যে যেহেতু মানুষ আমার লেখাটার ভালোভাবে নিচ্ছে, সেই সুবাদে ভাবলাম তাহলে আমি লিখেই যাই। হ্যাঁ, এটাই হয়তো আমার কাজ। এইটাই আমার কাজ। আর এখন লিখতে লিখতে ছোটবেলায় কখনো গান শিখেছিলেন কিনা, গান না, গাওয়া সত্যি শিখেছিলেন কথা, আমার কিনা? প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই। আচ্ছা। সঙ্গীতে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, সব কিছু ঈশ্বর প্রদত্ত। যতটুকুই লিখতে পারতেছি বা এখন পর্যন্ত আসছি, সবটাই বলতে পারেন ঈশ্বর প্রদত্ত। আচ্ছা, তো গান যেহেতু গাইতে চেয়েছিলেন, তাহলে তো শেখা ব্যাপারটা অবধারিত ছিল। হ্যাঁ, শেখা দরকার, এটা ঠিক। একদম ভালোভাবে গান করতে গেলে শিকার আপনার শেষ নেই। ফ্যামিলিতে কেউ আছে এরকম যে গানের প্রতি না, ভালোবাসা আমার আছে বা গান ফ্যামিলিতে গেয়ে থাকেন? ওই টাইপের তেমন কেউ ছিল না। তাহলে তবে গান সঙ্গীত কিভাবে লাইকটা ফ্যামিলি লাইক করে, হ্যাঁ। সঙ্গীত লাইক করে, যখন শুনে আমার গান ভালো ভালো শিল্পী গাচ্ছে, তখন ওরা খুব খুশি হয়। তো গানকে নিয়ে আপনার যে পাগলামি, সেটা ফ্যামিলি কিভাবে দেখে? না, গান নিয়ে আমার ফ্যামিলিতে মানে কোনো ধরনের বাধা নাই। আচ্ছা। আছে না যে না তুমি গাইতে পারবে না, কেন কয়েকদিন পর পর তুমি ঢাকা যাও, এইগুলো নিয়ে সেটা কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কমপ্লেন নাই। বরং খুশি যে আমার গান বিভিন্ন টিভি চ্যানেল যখন গায়, তখন ওটা দেখে যে আর এটা আমার ছোট ভাইয়ের গান, ওরা ভালো লাগে। যখন আপনার লেখা গান প্রথম আকাশ মাহমুদ গাইলো, তখন ওই সময় যখন প্রথম শুনেছিলেন ইউটিউবে নিজের গান, তখন আসলে কেমন লেগেছিল? তখন এমনও হয়েছে যে গানটা আমি যে কতবার শুনছি মানে বলার শেষ নাই। হ্যাঁ। কতবার শুনছি বলার শেষ নাই। এমনকি বন্ধু সার্কেল যারা আছে সবাই গানটা ভালো দেখলো, ইউটিউবে দেখার পরে এখানে আমার নামটা বিশেষ করে যখন নামটা আসে, তখন ওরা বলে জারি অনেক ভালো, আমাদের দেখতে অনেক ভালো লাগতেছে, তুমি গান লিখতেছো, আবার আকাশ মাহমুদের মতো শিল্পী তোমার গান করছে। সব মিলে আসলে আলাদা একটা আকাশ মাহমুদের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি আমার আকাশ মাহমুদের সাথে প্রথম পরিচয় হয় না, পরিচয় হয়েছে ওর ভাই আশিক মাহমুদের সাথে। আচ্ছা। আশিক মাহমুদের সাথে পরিচয়, সেই সুবাদে আশিক মাহমুদের পারপাসে আকাশের সাথে পরিচয়, যখন আকাশ গান করবে। অ্যাকচুয়ালি আশিক ভাই উনি ভিডিও ডাইরেক্টর, তো ওনার পারপাসেই আকাশের সাথে আমার পরিচয়। তারপরে কন্টিনিউয়াসলি কাজ করা যোগাযোগ হচ্ছে। হচ্ছে। আপনি তো গান লিখবার পাশাপাশি আবার সুরও করে থাকেন। টুকটাক সুর করার চেষ্টা করি। হ্যাঁ, তো সুরটা আগে আসে নাকি গান লেখাটা আগে আসে? না, আমার ম্যাক্সিমামই লেখাটা আগে আসে, লেখাটা আগে আসে। আর লেখাটা লিখতে গেলেই একটা পারপাস সুর চলে আসে। অনেক সময় দেখা যায় এই সুরটা ভালো লাগছে, এটা মানুষের মনে টাচ করবে, এই সুরটা আমি রেখে দিই। আচ্ছা। সব সময় যে লোক আঙ্গিকের গান আপনি লিখে থাকেন বা সুর করে থাকেন, কখনো মনে হয়নি যে আধুনিক গানও কিছুটা লিখবার প্রয়োজন আছে? কারণ সবাই তো একটা মানে নিজেকে প্রকাশ করবার সর্বোচ্চ চেষ্টা করে, সেই পরিসরটা খুঁজে বেড়ায়। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তেমনটা মনে হয়? আমি আধুনিক আছে, আমার কিছু কিছু লেখা আধুনিক আছে। যেমন রিসেন্টলি একটা গান সজীব দাস আমার লেখা সুরে সজীব দাস গানটা করলো, ভালো রেসপন্স পেয়েছি। পাশাপাশি গানটা একটু আধুনিক টাইপের। আচ্ছা, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী লায়লার সাথে আপনার বেশ কিছু কাজ হয়েছে, সেগুলো সম্পর্কে জানতে চাইবো যে এবারই কি প্রথমবার কাজ হলো আপুর সাথে, না এর আগেও হয়েছে? না, আপুর সাথে সব মিলে আমার 4টা গানের কাজ হয়েছে, আরও কাজ হবে আশা করি। তো রিসেন্টলি একটা গান উনি রেকর্ড হয়েছে, এখনো ইউটিউব দেওয়া হয় নাই, জাস্ট রেকর্ডিং মিক্স মাস্টার হলে তারপরে এটা ইউটিউবে আসবে আর কি। এই এতগুলো বছরের জার্নিতে একজন গীতিকার বা সুরকার হিসেবে সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল আপনার কাছে কি মনে হয়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গান লিখে প্রকাশ করাটা খুবই টাফ। হ্যাঁ। খুবই টাফ। এখনকার যে সময় মানে একটা গান লিখে শুরু করে একটা পরিচিত শিল্পী বা ভালো শিল্পী দিয়ে করানোটা এখনকার সময়ের জন্য অনেক টাফ। ডেফিনেটলি। এই যে এখন এআই চলে আসছে এবং এআই এর কাছে কোন একটি গান লিখতে দিলে সে গান লিখে দিচ্ছে, সুর করে দিচ্ছে, এটাকে থ্রেট হিসেবে ভাবছেন কিনা বা রিস্ক হিসেবে মনে করছেন? এই বিষয়টা আমার কাছে একটা ফানি বিষয় মনে হয়। আমি এর সাথেই না, আমি এখন পর্যন্ত কিভাবে সুর করে লিখে দেয় এই জিনিসটা আমি জানি না, কারণ ওই জিনিসটা আমার মাথায় নিতে চাই না। যেহেতু আমি লিখি, আমি চাই না যে এআই আমাকে কিছু শিখিয়ে দেখ আর আমি এখানে লিখি, যার জন্য আমি এআই ট্রাই করি না এখন পর্যন্ত। অনেকেই দেখি এআই নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছে, বাট আমি এআই এর ভিতরে নাই। আমার চাচ্ছে হচ্ছে হ্যাঁ, আমি আমার লোকজ দাঁড়ার গান লিখে যাই, আমার প্রাকৃতিক পরিবেশ থেকে যেটা আসবে এটাই, এখানে এআই কেন চলে আসবে? আমি যেহেতু আমি আসি এখানের মধ্যে এআই নিয়ে আর চিন্তা করার বিষয় নেই।
এই যে বাউল শাহ আব্দুল করিম, হাসন রাজা, এনাদের গান তো নিশ্চয় শোনা হয়, যেহেতু আপনি লোকাঙ্গিকার গান বেশি লিখে থাকেন। তো কখনো কখনো তাদের লেখা গান, তাদের গাওয়া গান, সেগুলো আপনাকে প্রভাবিত করে কিনা, আপনার লেখাকে প্রভাবিত করে কিনা? অ্যাকচুয়ালি শাহ আব্দুল করিম আমি যদি ওনারা দেখি নাই, কিন্তু আমার মনে প্রাণে অনেক শ্রদ্ধা করি। আর ওনার যে সৃষ্টিকর্ম তো সবাই জানেন আপনারা। ওনার লেখা দেখে আমি অনেকটা অনুপ্রাণিত হই, অনেকটাই। নিজেকে কখনো বাউল ভাবতে পারেন লিখবার সময়? না, আমি আসলে ওই বাউল ভাবটা ধরতে পারি নাই, ঠিক আছে। লিখে যাচ্ছি, কিন্তু আসলে যে একদম বাউলের একটা ভাব আছে না, এই ভাবটা আমি আসলে ধরতেও পারতেছি না, বা ধরার কোনো ইচ্ছেও আছে করে মনে হয় না। আপনি যেমনটি বলছিলেন না যে গান লিখে সেটা প্রকাশ করাটা অনেক কঠিন, হয়তো অনেক সঙ্গীত শিল্পীর কাছে বিভিন্ন সময় যেতে হয়েছে, অনেক সময় আপনাকে রিজেক্ট করেছে যে না, সে গানটি নিব না, এরকম ধরনের অনেক দুঃখের বা কষ্টের স্মৃতি নিশ্চয়ই আছে। দুঃখের স্মৃতি বলতে গেলে ওইভাবে নাই, করবে না কেউ ওইভাবে বলে নাই। বলেনি। অনেকেই গান নিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকেই গান নিয়ে গান করে না। আচ্ছা। করব এই কথাটা বলে রেখে দেয়। অনেক সময় দেখা যায় যে 2 বছর চলে যায়, গানটার কোনো খোঁজখবরই থাকে না, তখন একটু কষ্ট লাগে। যাবে একটা গান দিলাম, আবার গানটা ওনার ভালো লাগছে, সেক্ষেত্রে ওই গানটা করতেছে না, একটা মনের কাছে কেমন কেমন একটা ভাব লাগে। এখন পর্যন্ত আনুমানিক আপনি 600 গান লিখেছেন, কিন্তু প্রকাশিত গানের সংখ্যা 100টি। প্রায় প্রকাশিত 100-র মতো হবে। হ্যাঁ, তো বাকি যে গানগুলো থেকে যায় সেগুলো কি করেন? সেগুলো কি সংরক্ষণ করা হ্যাঁ, হয়? সেগুলো সংরক্ষণ, আমার ডায়েরি আছে, এখানে লিখে রাখছি। হুম। এগুলো জানি না আমার এই জীবদ্দশায় করে যেতে পারবো কিনা, চেষ্টা করে যাব। আমরা জানি যে পাগল হাসানের সাথে আপনার কাজ হয়েছে কিছু, সেটা সম্পর্কে জানতে চাই। পাগল অভিজ্ঞতা হাসান কেমন ভাইয়ের ছিল? সাথে আমার একটাই কাজ হয়েছে, সিলিটিপুরি, আমার যে গানটা তসলিমা গায়, এইটা আবার আকাশ মাহমুদ মিউজিক করে। আচ্ছা। তো ওই গানের শ্যুট পাগল হাসান ভাইয়ের করা। ওনার সাথে আমার লাইফে একবারই দেখা হয়েছে আমাদের একটা অনুষ্ঠানে। আচ্ছা। আর উনি আমার একটা গানের সুর করেছিলেন। আপনি গান লিখলেন এবং সুর করলেন, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো মিউজিক ডিরেকশনটা ভালো হলো না, তাহলে আসলে গানটার আউটকাম মন মতন হয় না বা প্রত্যাশা অনুযায়ী হয় না। যখন দেখেন এরকম যে একদম ডিজাস্টার হয়ে গেছে, তখন কি ফিল হয়? আসলে যখন মিউজিক, সবাই আসলে সব মানের মিউজিক করতে পারে না। বিভিন্ন গান আছে, গানের সুর আছে, এইগুলো যে গানটা মনে হয়েছে ওই মিউজিক ডাইরেক্টর করলে ভালো হয়, তার কাছে দিয়ে করানো দরকার। বিভিন্ন গানের ফিল আছে, ওই ফিল অনুসারে ওই মিউজিক ডাইরেক্টর চয়েস করতে হয়। অনেকে তো নাটকের জন্য গান লিখছেন, সেক্ষেত্রে আপনার কি নাটকের জন্য কাজ করা হচ্ছে না, শুধুমাত্র মৌলিক গানগুলোই? নাটকের অফার আসছে, লেখা ট্রাই করতেছি, এখন পর্যন্ত নাটকে গান যায় নাই, 1-2 জায়গায় আলাপ আলোচনা চলছে। এই সময়টাকে মানে গানের একটা তো অনেক পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে গানের, শ্রোতাদের কাজ পর্যন্ত পৌঁছানো খুব কঠিন কাজ। এই যে মার্কেটিং, সবার কাছে রিচ করা, টিকটকার কিংবা রিলস মেকারদের মাধ্যমে গানগুলো রিচ করানো হয়, মানে এই সমস্ত বিষয়টিকে আসলে এই সময়ের যে সিস্টেমটা, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি এখনের যে সময়, এই সময় অনুসারে আপনার, তখনকার সময় ছিল অডিওর যুগ, ঠিক আছে, তখন বিভিন্নভাবে প্রচার করা হতো। আর এখন চলে আসছে কি মনে করেন ইউটিউব বেজ, তো ইউটিউবে একটা গান দেখানোর জন্য বিভিন্ন বা ওয়েতে আগাইতে হয়, প্রমোশনের একটা ব্যাপার স্যাপার থাকে, বিভিন্ন প্রমোশন নিয়ে কাজ করতেছে, আর এইভাবে কাজ করেই যাচ্ছে। একটা গান দেখানোর জন্য এইভাবে কাজ করতেই হবে, এছাড়া কোনো আর ওয়ে আমি দেখি না। আর কপিরাইটের যে ব্যাপারটা আছে, আপনি কোন একটি গান লিখলেন, অন্যান্য সঙ্গীত শিল্পীরাও তো সে গানটি কভার করছে, তো কপিরাইট এই ব্যাপারটিকে আপনি কি গ্রহণ করেন কিনা, কি মনে করেন? কপিরাইট জিনিসটা খুব ভালো, আমার দৃষ্টি কিন্তু কপিরাইট জিনিসটা খুব ভালো। আমি চাই একদম অরিজিনালি গীতিকার, সুরকার, যার গান, সেই যেন অরিজিনাল কপিরাইটটা পায়। অনেক সময় তো দেখা যাচ্ছে অনেকের গানই অনেকভাবে মানুষই নিয়ে নিচ্ছে, কপিরাইট তার নামে করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে বিরত থাকা দরকার। আর কপিরাইট যে যার গানটা অরিজিনালি, ওই মানুষটাই যেন গানটা মালিকানাধীন থাকে। কাজ যখন করেন তখন কাজ করবার সাথে সাথে কি সম্মানিটা পেয়ে যান, নাকি সেটা নিয়েও আক্ষেপের কোনো জায়গা আছে? সেটা নিয়ে আক্ষেপের জায়গা অবশ্যই আছে। প্রায় সময় সম্মানিটা পেতে একটু লেট হয়ে যায়, একটু লেট হয়েই যায়।
তো তখন কি করেন, যেহেতু জীবিকার একমাত্র জীবিকাটা জায়গা থেকে ওইটা তো মানে সম্পর্ক ধরে রাখতে গেলে এই জিনিসটা করতে হবে। কনসিডার করতে হয়। হ্যাঁ, এছাড়া কোনো ওয়ে নাই। যারা কাজ করতেছে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষ এইভাবে কাজ করতেছে। আচ্ছা, মানে বিভিন্ন রকম কষ্ট চড়াই উতরাই অনেক কিছু পাড়ি দিয়েও দিন শেষে ভালোবাসার কাছেই ফিরে আসা, এবং ভালোবাসার জায়গাটা পুরোটাই গান। এই গান জুড়েই থাকুন সবসময়। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল আপনার জন্য। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।